হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এর আগে এই ছায়ার যে টেস্ট পেপার তার সেট টুর মানে মডেল কোশ্চেন সেট টু তার 2 নাম্বার এবং 3 নাম্বারের যে কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে 3 নাম্বারের যে কোশ্চেনগুলো আছে তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাহলে দেখো 15 থেকে শুরু হচ্ছে 3 নাম্বারের কোশ্চেন। সেখানে ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে দেখো কি, একটি হুইস্টন ব্রিজের 4টি বাহুর রোধ যথাক্রমে 100 ওহম, 10 ওহম, 300 ওহম ও 30 ওহম। তারপরে বলেছে 2 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত অবস্থায় প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহ কত হবে। তাহলে দেখো এখানে আমি একটা হুইস্টন ব্রিজ এঁকেছি। তাহলে এই যে হুইস্টন ব্রিজ এর এই রোধটাকে কি বলা হয়, পি, এটা কিউ, এটা আর, এটা এস। দেখো পিটা কত বলেছে 100, কিউ হচ্ছে 10, আর 300, আর এস হচ্ছে কি 30। তাহলে এখানে তুমি যদি ভালো করে দেখো যে পি বাই কিউ এটা সমান কত, আর বাই এস আসবে। তাহলে পি বাই কিউ দেখো 100/10, আর বাই এস মানে কত 300/30। তাহলে এই দুটো যেহেতু সমান অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হচ্ছে, তাহলে তোমার ব্রিজটি কি নিষ্পন্দ অবস্থায় থাকবে। নিষ্পন্দ অবস্থায় থাকা মানে এখানে যদি তুমি একটা গ্যালভানোমিটার লাগাও, সেই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে প্রবাহ সেটা শূন্য হবে, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো রকম প্রবাহ যাবে না। তাহলে তুমি ধরে নাও এখান থেকে মূল প্রবাহ যেটা যাচ্ছে সেটা কত, আই। তাহলে এই আইয়ের এখানে একটা অংশ যাবে সেটা হচ্ছে I1, আর এই দিকের মধ্যে দিয়ে যাবে যেটা সেটা হচ্ছে কত, I2। ঠিক আছে, এইবার তাহলে আমাকে বার করতে বলেছে কি প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে যে প্রবাহ সেইটা। তাহলে দেখো এখানে I1টা পি এর মধ্য দিয়েও যাবে আর কিউ এর মধ্য দিয়েও যাবে। তাহলে এই পি আর কিউ এর মধ্যে যদি আমরা তুল্য রোধ বার করি, তাহলে এটা দেখো পি আর কিউ কীভাবে আছে, শ্রেণীতে আছে। তাহলে এটা তোমার আসবে 100 প্লাস কত 10, আর পি আর কিউ মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এদের যে দুই প্রান্তের বিভব প্রভেদ সেটা কত বলে দিয়েছে দেখো, ব্যাটারির যে তড়িৎচালক বল তার সঙ্গে কি সমান হবে কত, 2 ভোল্ট। তাহলে এখানে দেখো পি রোধে প্রবাহ সমান কিউ রোধে প্রবাহ, এটা সমান কী হবে, ভি বাই কত, পি প্লাস কিউ। কোথা থেকে আসছে দেখো, আমরা জানি আই সমান কত, ভি বাই আর। এবার আর বলতে ওই পি আর কিউ এর কি তুল্য রোধ হবে। যেহেতু পি আর কিউ শ্রেণী সমবায়ে আছে, তাহলে তুল্য রোধ কী হবে, দুটোর যোগফলের সঙ্গে সমান। তাহলে আলটিমেট দেখো তোমার ওই পি এবং কিউ এর মধ্যে দিয়ে যে প্রবাহটা যাবে সেটা কত, 2/110, মানে তোমার আলটিমেট ক্যালকুলেটরে বসালে এইটা আসবে। ঠিক একই রকমভাবে আর রোধের প্রবাহ আর এস রোধের প্রবাহটা কি সমান হবে, এবং ওই প্রবাহটা কত দেখো 2 কত আর প্লাস এস, যেটা অর্থাৎ দেখো 300 প্লাস কত 30, এটা কত হবে 330। তাহলে এই যে অ্যান্সার সেটা কত আসবে এটা। তাহলে পি এবং কিউ আর এবং এস এর মধ্য দিয়ে যে প্রবাহ সেই প্রবাহগুলো কি আমরা পেয়ে গেলাম। বোঝা গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এরপরে যে কোশ্চেনটা আছে সেটা দেখো, বলেছে দুটি সমমানের রোধকে সমান্তরালে রেখে একটি তড়িৎ উৎসের সাথে যোগ করলে ব্যয়িত ক্ষমতা হয় কত, 12 ওয়াট। এবার রোধ দুটিকে শ্রেণীতে রেখে একই উৎসের সঙ্গে যোগ করলে ব্যয়িত ক্ষমতা কত হবে। তাহলে ভালো করে দেখো, দুটো রোধ তাকে ফার্স্টে কিভাবে রাখা হয়েছে, সমান্তরাল সমবায় দিয়ে ব্যয়িত ক্ষমতা যেটা সেটা কত, 12 ওয়াট। তাহলে ওই দুটো রোধকে যদি শ্রেণী সমবায়ে রাখা হয় তাহলে ব্যয়িত ক্ষমতা কত হয়। তাহলে দেখো আমি এখানে ধরে নিচ্ছি যে প্রতিটি রোধের মান কত, আর। তাহলে শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে তুল্য রোধ সেটা আমরা ধরে নিচ্ছি কত, R1। তাহলে R1 সমান কত, 2R। আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধ এটা R2, এটা সমান কত, R/2 আসবে। এবার দেখো বলেছে উভয়ের ক্ষেত্রে যে উৎস অর্থাৎ বিভব পার্থক্য সেটা কি সেম থাকবে। তাহলে বিভব পার্থক্য সেম। তাহলে দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ক্ষমতা P1 এটা সমান কত, V² বাই R1, এবং সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ক্ষমতা
P2 সমান কত V²/R2, এটা সমান দেখো কত বলে দিয়েছে 12 ওয়াট বলে দিয়েছে। তাহলে আলটিমেট দেখো যেহেতু V²টা উভয় ক্ষেত্রে সমান, তাহলে এখান থেকে দেখো এখানে তুমি যদি V²-এর ভ্যালু বার করো P1R1, আর এখান থেকে V²-এর ভ্যালু বার করলে P2R2, তাহলে এখানে দেখো P1R1 এটা সমান কত P2R2 হবে। এবার এখান থেকে দেখো P1 সমান কত P2R2 বাই কত R1, তাহলে এখানে দেখো P2-র যে ভ্যালু অর্থাৎ সমান্তরাল সমবায়ে রাখলে যে ক্ষমতা সেটা বলে দিয়েছে কত 12 ওয়াট, তাহলে সে 12 লিখলাম। আর R2-র যে ভ্যালু সেটা দেখো এখানে আমরা পেয়েছি কত R/2, তাহলে এখানে R আর নিচে 2। আর R1টা কি, R1টা হচ্ছে তোমার শ্রেণীর সমবায়ের তুল্য রোধ, সেটা কত 2R, তাহলে আলটিমেট আর কেটে গেল, দেখো নিচে 4 উপরে 12, তাহলে কত হবে 3 ওয়াট। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেল। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো ওয়াট রেটিং কাকে বলে। এখানে ছায়া টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো আছে তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটা কোশ্চেন ফাইনালে আসার মতো, ওই জন্য প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমরা সুন্দর করে মুখস্থ করবে ভালো করে দেখে, ঠিক আছে। এগুলো তোমরা এই যে আমি এভাবে বলছি তোমরা এখানে শোনার সঙ্গে সঙ্গে কি করবে খাতায় লিখে রাখবে, বোঝা গেল, দিয়ে অন্য সময় ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। তাহলে দেখো কোশ্চেনে বলেছে ওয়াট রেটিং কাকে বলে, তাহলে দেখো এখানে আমি লিখেছি কি একাধিক বৈদ্যুতিক যন্ত্র একই ভোল্টেজে কাজ করলেও সাধারণভাবে তারা একই সময়ে সমান তড়িৎ শক্তি ব্যয় করে না। অর্থাৎ অনেক যন্ত্র আছে যে আমরা একই বিভব পার্থক্যে তাদেরকে ব্যবহার করি, কিন্তু বিভিন্ন যন্ত্রের যে তড়িৎ শক্তি খরচ করার যে পরিমাণ সেটাকে আলাদা আলাদা হয়। তাই কোনো যন্ত্র কতটা তড়িৎ শক্তি একক সময়ে ব্যয় করে অর্থাৎ যন্ত্রটির ক্ষমতা কত তা ওই যন্ত্রটার গায়ে কি লেখা থাকে বা উল্লেখ করতে হয়, একেই বৈদ্যুতিক যন্ত্রের ওয়াট রেটিং বলা হয়। যেমন ধরো একটা বৈদ্যুতিক বাল্বের ক্ষমতা 100 ওয়াট, এটা মানে কি বোঝাচ্ছে, বা এরকম লেখা থাকবে 100 ওয়াট বা 220 ভোল্ট 100 ওয়াট, এরকম দেখবে বৈদ্যুতিক যন্ত্রের কি রেটিং থাকে, ঠিক আছে। তাহলে এইটাকে তোমার বলা হয় ভোল্টেজ রেটিং, আর এটা হচ্ছে ওয়াট রেটিং, আর টোটালটাকে তোমার বলা হয় কি রেটিং। তাহলে এই 100 ওয়াট বাল্বটাকে যদি তুমি 220 ভোল্ট বিভবযুক্ত একটা বর্তনীর সঙ্গে যুক্ত করো, তাহলে সে একক সময়ে কি একটা নির্দিষ্ট পরিমাণে তড়িৎ শক্তি খরচ করবে। এবার তুমি যদি ওই 220 ভোল্ট আর একটা ধরো যদি এরকম লেখা থাকে 220 ভোল্ট 50 ওয়াট, তাহলে একটা 100 ওয়াটকে তুমি কি করেছো 220 ভোল্টে রেখেছো, আর একটা 50 ওয়াট তাকেও কত ওই 220 ভোল্টে রেখেছো, তাহলে নিশ্চয়ই দুটো একই পরিমাণে কি একক সময়ে তড়িৎ শক্তি খরচ করবে না, বোঝা গেল, যেহেতু তাদের কি পাওয়ারটা আলাদা, ক্লিয়ার। এরপরে দেখো যে কোশ্চেনটা বলেছে ভোল্টমিটারের সাহায্যে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সঠিক পরিমাপ পাওয়া সম্ভব নয় কেন, কোন অবস্থায় সঠিক পরিমাপ পাওয়া যেতে পারে। তাহলে এখানে এটা দেখবে একটা ইকুয়েশনের মাধ্যমে ছিল, এখানে আমি যেটা লিখেছি সেটা অন্য একটা বই থেকে। এমনি সাধারণত তোমরা যেটা জানো দেখবে ই ইকুয়াল টু কত হয় ভি ইকুয়াল টু ই মাইনাস আয়ার, অর্থাৎ বিভব প্রভেদের মানটা তড়িৎচালক বলের তুলনায় কি কম হয়। মানে আমরা যদি ভোল্টমিটারের সাহায্যে কোনো একটা কোষের তড়িৎচালক বলটাকে মেজার করি, তাহলে সেই ভোল্টমিটারের যে পার্ট সেটা তড়িৎচালক বল অপেক্ষা কি কিছুটা কম হয়। কিসের জন্য কম হয়, এই যে অভ্যন্তরীণ রোধের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ যে ভোল্টেজ সে ভোল্টেজটা কি নষ্ট হয়, অর্থাৎ এখানে আয়ার যেটা সেটাকে তোমার কি বলা হয় নষ্ট ভোল্ট। তাহলে ওই পরিমাণ ভোল্টেজ নষ্ট হওয়ার জন্যেই তোমার তড়িৎচালক বলের যে প্রকৃত মান সেই মান অপেক্ষা কি কম হয়। তাহলে কখন সঠিক মান পাওয়া যাবে, যদি তোমার আই ইকুয়াল টু কত 0 হয়। তাহলে দেখো আই সমান যদি 0 হয় তাহলে দেখো ভি আর ই পরস্পর কি সমান হবে। এবার আই ইকুয়াল টু 0 মানে কি বর্তনীটা কি যদি মুক্ত অবস্থায় থাকে, তাহলে এটা মনে রাখবে যদি কোনো একটা বর্তনী মুক্ত অবস্থায় থাকে, বা তোমার আরেকটা হতে পারে গ্যালভানোমিটারের যে ভোল্টমিটারের যে রোধ সে রোধটা যদি অসীম হয়, এখানে দেখো আমি লিখেও দিয়েছি ভোল্টমিটারের রোধ অসীম যদি হয়
তাহলে তখন তড়িৎচালক বলের কি সঠিক মান পাওয়া যাবে। কারণ দেখো ওই ভোল্টমিটারের রোধটা যদি অসীম হয়ে যায় তাহলে কারেন্ট আয়ের ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আয়ের ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে তখন দেখো ভি এর মানটা কি ই এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, বা এখান থেকে এই কোশ্চেনটা মনে রাখবে যে একটি আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত। তাহলে এটা ভালো করে মাথায় রাখবে, একটা আদর্শ ভোল্টমিটারের রোধ হওয়া উচিত কত, অসীম। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনটা আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে হুইস্টন ব্রিজের ব্যাটারি ও গ্যালভানোমিটারের অবস্থান অদল বদল করলে ব্রিজের নিষ্পন্দ অবস্থার কি পরিবর্তন হবে। অর্থাৎ দেখো আমরা একটু আগে হুইস্টন ব্রিজের ছবি দেখলাম। হুইস্টন ব্রিজের ছবিটা কি, হুইস্টন ব্রিজের ছবি আঁকানো সবাই ভালো করে প্র্যাকটিস করবে, কারণ পরীক্ষার হলে অনেকে উল্টোপাল্টা ছবি মানে ঠিকঠাক হয় না। এরকম এটা ধরো হুইস্টন ব্রিজ, তাহলে এখানে কি লাগানো থাকে, একটা ব্যাটারি লাগানো থাকে এরকম, আর এখানে কি করা থাকে, একটা গ্যালভানোমিটার লাগানো থাকে। এটা পি, এটা কিউ, এটা আর, এটা এস, তাই তো। তাহলে এইবার দেখো কথা হচ্ছে কেউ যদি ভুল করে এই গ্যালভানোমিটারের জায়গায় ব্যাটারি আর ব্যাটারির জায়গায় গ্যালভানোমিটার লাগিয়ে দেয়, তাহলে নিষ্পন্দ অবস্থার কি কোনো পরিবর্তন হবে কি হবে না। তাহলে দেখো যদি গ্যালভানোমিটারের জায়গায় গ্যালভানোমিটার আর ব্যাটারির জায়গায় ব্যাটারি থাকে, তাহলে আমরা জানি নিষ্পন্দ অবস্থার শর্ত কি, পি বাই কিউ এটা ইকুয়াল টু আর বাই এস। এবার তুমি যদি ধরো ভুল করে এই ব্যাটারির জায়গায় গ্যালভানোমিটার আর গ্যালভানোমিটারের জায়গায় ব্যাটারি লাগিয়ে দাও, তাহলে তোমার যে কন্ডিশনটা আসবে সেটা আর বাই পি এটা ইকুয়াল টু কত, এস বাই কিউ। তাহলে আলটিমেট এখান থেকে দেখো পি বাই কিউ এটা ইকুয়াল টু কত, আর বাই এস আসবে। এখানে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো তোমরা একবার ভালো করে দেখে নাও, দিয়ে এগুলো লিখে লিখে এরকম করবে যদি পরীক্ষায় আসে। অর্থাৎ একটা হুইস্টন ব্রিজে ব্যাটারির জায়গায় গ্যালভানোমিটার বা গ্যালভানোমিটারের জায়গায় যদি কেউ ভুল করে ব্যাটারি লাগিয়ে দেয়, তাহলে নিষ্পন্দ অবস্থার কোনো রকম কী হবে না, পরিবর্তন ঘটবে না। মাথায় থাকবে ব্যাপারটা। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, ভোল্টমিটার ও অ্যামমিটারের মৌলিক পার্থক্য কী। তাহলে এখানে দেখো আমি সুন্দর করে 3টে পার্থক্য লিখে দিয়েছি। বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র হচ্ছে ভোল্টমিটার, আর প্রবাহ মাত্রা পরিমাপের যন্ত্র হচ্ছে কি, অ্যামমিটার। তারপরে পার্থক্যটা হচ্ছে এই ভোল্টমিটার যেটা সেটা তড়িৎ বর্তনীতে কি সমান্তরাল সমবায়ে লাগানো থাকে, আর অ্যামমিটার যেটা সেটা তড়িৎ বর্তনীতে কিভাবে লাগানো থাকে, শ্রেণী সমবায়ে। আর একটা আদর্শ যে ভোল্টমিটার তার রোধ কত হওয়া উচিত, অসীম হওয়া উচিত। অর্থাৎ কোনো একটা ভোল্টমিটারের রোধ যত বেশি হবে সেই ভোল্টমিটারটা তত ভালো, আর কোনো একটা অ্যামমিটারের রোধ যত কম হবে সেই অ্যামমিটারটা কি তত ভালো। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, এবং এই কোশ্চেনটা দেখবে পরীক্ষায় থাকবেই, হাইগেন্সের যে তরঙ্গ তত্ত্ব সেই তরঙ্গ তত্ত্বের যে নীতি সেই নীতিটা বিবৃতি, আর হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের সাহায্যে প্রতিফলন এবং প্রতিসরণের যে সূত্র তার প্রমাণ। কিন্তু এখানে তোমার কোশ্চেনটা কি দিয়েছে, হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের একটি ত্রুটি উল্লেখ করো। তাহলে হাইগেন্সের তরঙ্গ তত্ত্বটা আগে আমাকে ভালো করে জানতে হবে। তাহলে হাইগেন্সের তত্ত্ব অনুসারে আমরা কি জানি, বা হাইগেন্সের তরঙ্গ তত্ত্বটা হচ্ছে আলোক উৎস থেকে ছড়িয়ে পড়া তরঙ্গগুলির উপরিস্থিত প্রতিটি যে বিন্দু, প্রতিটি বিন্দুই গৌণ উৎস হিসেবে আচরণ করে। অর্থাৎ দেখো আমরা দেখেছিলাম এখানে যদি থাকে তাহলে এখান থেকে চারিদিকে যে ছড়িয়ে পড়ছে এরকম, তাহলে এখানে যে বিন্দুগুলো থাকবে সেইগুলো কি গৌণ উৎস হিসেবে কাজ করবে। তাহলে দেখো গৌণ উৎস হিসেবে যদি কাজ করে তাহলে এ সামনের দিকে যেমন অগ্রসর হচ্ছে, এই সামনের দিকে রেখাগুলোকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে তোমার কি পাবো, এখানে তোমার একটা তরঙ্গমুখ পাবো, যেটাকে তোমার বলা হয় কি গৌণ তরঙ্গমুখ। কিন্তু হাইগেন্সের যে তরঙ্গ তত্ত্ব সেখান থেকে দেখো এই পিছনের দিকেও একটা তরঙ্গমুখের কি অস্তিত্ব থাকছে, কিন্তু বাস্তবে তোমার এই পিছনের দিকে তরঙ্গ উৎসের বা পিছনের দিকে গৌণ তরঙ্গ উৎস তার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কিন্তু বাস্তবে এই পশ্চাৎ দেখো এখানে পশ্চাৎমুখী তরঙ্গমুখের কোনো অস্তিত্ব এটা বাস্তবে পাওয়া যায় না। তাহলে এইটা হচ্ছে হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের কি ত্রুটি। তারপরে হাইগেন্সের তরঙ্গ তত্ত্বর আরও ত্রুটি দেখবে তোমাদের বইয়ে লেখা আছে, ওগুলো তোমরা একটু ভালো করে দেখবে।
ক্লিয়ার? এরপরে দেখো আছে হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিসরণের যে সূত্র সেটার প্রমাণ। তাহলে এখানে দেখো হাইগেন্সের তরঙ্গ তত্ত্বের সাহায্যে আলোর প্রতিসরণের যে সূত্র তার প্রমাণটা আমি এখানে করে দিয়েছি। তবে তোমাদেরকে বলবো এই হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব টোটালটা আমি আমার ইউটিউব যে চ্যানেল সেখানে দেখবে আলোর ব্যতিচার বা ইন্টারফারেন্স অফ লাইট এই চ্যাপ্টারতে করে দিয়েছি, তোমরা ওখান থেকে ডিটেলস দেখবে। ঠিক আছে, এখানে দেখো আমি যে লেখাগুলো সে লেখাগুলো সুন্দর করে দেখে নাও। আর ওই ভিডিওটার যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা টোটাল হাইগেন্সের যে তরঙ্গ তত্ত্ব সে হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব টোটাল থিওরিটা দেখে নেবে। তাহলে এখানে কতটুকু লিখতে হবে জাস্ট সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি। তাহলে এখানে এই যে লেখাগুলো আছে সে লেখাগুলো তোমরা সুন্দর করে লিখে নেবে, দিয়ে লিখে লিখে প্র্যাকটিস করবে। তার আগে মানে প্রতিসরণের যে দুটো সূত্র আছে সেই সূত্র দুটো মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কি একই সমতলে থাকবে। আর একটা হচ্ছে আপাতন কোণ আর প্রতিসরণ কোণের যে সাইনের অনুপাত সেটা পরস্পর কী হবে, ধ্রুবক, অনুপাতটা ধ্রুবক হবে এবং সেই ধ্রুবকটাকে বলা হয় কি মাধ্যমের তোমার প্রতিসরাঙ্ক মিউ। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা দেখে নাও। বলেছে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ব্যবহৃত সুসংগত আলোক উৎস দুটির তীব্রতার অনুপাত n। এবার বলেছে পটির চরম ও অবম তীব্রতার অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো হাইগেন্স এটা ইয়ংয়ের যে দ্বিরেখাছিদ্র পরীক্ষা সেখানে আমরা দেখেছিলাম যে আলোর ব্যতিচারের ফলে ওখানে যে পর্দা থাকে সে পর্দাতে বিভিন্ন ধরনের তোমার কি হয় ব্যতিচার বলতে বিভিন্ন বলতে একটা হচ্ছে গঠনমূলক আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হয়। ঠিক আছে, বা আলোকিত অংশ এবং অন্ধকার অংশ পাওয়া যায়। এবার এখানে দেখো তীব্রতার যে অনুপাত সেটা কত বলেছে n। তাহলে এখানে দেখো একটা তীব্রতা কত I1 আর একটার হচ্ছে কত I2। তাহলে I1/I2 সেটা সমান কোশ্চেনে কি বলেছে n। তার মানে এখান থেকে দেখো I1 সমান কত n × I2। এবার এখানে Imax ও Imin হচ্ছে কি চরম এবং অবম তীব্রতা। এবার দেখো Imax মানে তীব্রতার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা কত হয় √I1 + √I2 পুরোটা স্কোয়ার। আর Imin মানে সর্বনিম্ন যে মান সেটা হয় √I1 - √I2 পুরোটার কি স্কোয়ার। তাহলে এবার এখান থেকে দেখো √I1 তার ভ্যালু কত হবে √n ইন্টু কত √I2 সেটা বসিয়ে দিয়েছি। দিয়ে উপর এবং নিচ থেকে তুমি √I2টা কমন নাও, দিয়ে দেখো কেটে চলে যাবে, তাহলে আলটিমেট এটা আসবে। এবার এইটাকে যদি তুমি স্কোয়ারে ভাঙো তাহলে দেখো a + b তার হোল স্কোয়ারে ফর্মুলায় ভাঙলে কী হবে a² + b² + 2ab। আর এটা যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে a² + b² - 2ab। তাহলে আলটিমেট দেখো এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা আছে দেখো স্বল্প দৃষ্টির প্রতিকার কি। তাহলে ফার্স্টে তোমাকে জানতে হবে যে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া কাকে বলে। তাহলে স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া হচ্ছে তোমার যেসব চোখ কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না সেগুলোকে তোমার বলা হয় কি মায়োপিয়ার সমস্যা। আর মায়োপিয়ার সমস্যা কখন হয়, মায়োপিয়ার সমস্যা তখনই হয় যদি কোনো কারণে অক্ষি লেন্সের যে আকার সেটা কি ছোট হয়ে যায়। আর এটার কিভাবে সমাধান করা হয়, তোমার চোখের সামনে একটা অবতল লেন্স লাগিয়ে বা অবতল লেন্সযুক্ত একটা চশমা লাগিয়ে তোমার কি করা হয় এই ধরনের যে সমস্যা সেটার সমাধান করা হয়। ঠিক আছে, এরপরে যে কোশ্চেনটা আছে দেখো বলেছে একটি আলোকরশ্মি থিটা ক্ষুদ্র কোণে সমান্তরাল কাঁচফলকের উপর আপতিত হলে দেখাও যে ফলকটি থেকে নিষ্ক্রান্ত রশ্মির পার্শ্ব সরণের মান হয় t⁻ × μ-1/μ, যেখানে টিটা হচ্ছে কি কাঁচের বেধ, মিউ হচ্ছে মাধ্যমের বা কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে দেখো এখানে আমরা জানি যে সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে যদি কোনো একটা আলোকরশ্মিকে পাঠানো হয় তাহলে সে আলোকরশ্মির কোনো রকম কী হয় না চ্যুতি ঘটে না, অর্থাৎ কী হয়
পার্শ্ব সরণ ঘটে। অর্থাৎ দেখো এরকম পিকিউ একটা আলোক রশ্মি ফেললাম, তাহলে ওর যাওয়ার কথা এই দিকে, সে দেখা যাচ্ছে কোন দিকে গেল, অভিলম্বের দিকে সরে যাবে। এখানে একটা অভিলম্ব টানা হয়েছে, তাহলে এই দিকে না গিয়ে এই দিকে গেল। এবার এখান থেকে যখন এখানে পড়বে, ওর যাওয়ার কথা দেখা যাচ্ছে এই দিকে, সে সোজা এই দিকে গেল। দিয়ে আমরা দেখেছি যে এই রশ্মিটা আর এই রশ্মিটা পরস্পর কি সমান হয়, অর্থাৎ I1 এটা সমান হচ্ছে কত I2, তার মানে পিকিউ রশ্মি আর লাস্টে যেটা নির্গত হচ্ছে RS, তারা পরস্পর কী হবে, সমান্তরাল হবে। আর সমান্তরাল হওয়ার অর্থটাই হচ্ছে যে এখানে ওই আলোক রশ্মি দুটো পরস্পর কি সমান, অর্থাৎ তাদের অভিমুখের কোনো রকম কি হয় না, পরিবর্তন হয় না। কিন্তু আলোক রশ্মিটার কি একটা পার্শ্ব সরণ হয়, অর্থাৎ দেখো ওর যাওয়ার কথা ছিল এই দিকে, সে গিয়েছে এই দিকে, পাশে সরে গেছে কতটা, এখানে দেখো RX পরিমাণে। তাহলে এখানে RX এর যে ইকুয়েশন সেটা এখানে বার করা হয়েছে। তাহলে RX ইকুয়াল টু QR ইন্টু সাইন থিটা মাইনাস কত R1। এবার এখান থেকে দেখো আলটিমেট কস R1 সমান বার করেছি, দিয়ে RX সমান কত এসছে, RX সমান এসেছে T/cos R1 ইন্টু সাইন থিটা মাইনাস কত R1। এবার দেখো আমরা জানি যে থিটার ভ্যালু যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু কত থিটা লেখা যায়। আর তাহলে এখান থেকে দেখো কস থিটা নিয়ারলি ইকুয়াল টু কত হয়, 1 হয়, এটা তোমরা আগেই পড়েছো। তাহলে এইবার এই ভ্যালুগুলাই কি আমরা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে দেখো যেটা আমরা পেয়েছিলাম RX, সে RX ইকুয়াল টু কত ছিল, T/, কত cos R1। এবার যেহেতু R1 এর ভ্যালু খুব ক্ষুদ্র, তাহলে cos R1 এটা নিয়ারলি ইকুয়াল টু কি হবে, 1 হবে। আর সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু কত থিটা, তাহলে দেখো এটা T আর সাইন থিটা মাইনাস কত R1 হয়ে গেল। এবার এখান থেকে থিটাটা কমন নিলাম, তাহলে T থিটা ইন্টু 1 মাইনাস R1 বাই থিটা, তাহলে T থিটা। এবার এখানে দেখো মিউ সমান কত হবে, সাইন I1 বাই সাইন R1 হয়। এবার I1 এর জায়গায় এখানে কত থিটা, তাহলে সাইন থিটা বাই কত R1, তাহলে এখান থেকে দেখো মিউ সমান কত থিটা বাই R1, তাহলে এখান থেকে R1 বাই থিটা মানে কত আসবে 1 বাই মিউ, এটা লসাগু করে দাও, তাহলে দেখো RX ওটা ইকুয়াল টু কী আসছে, T থিটা ইন্টু মিউ মাইনাস 1 বাই কত মিউ। তাহলে এটাই দেখো প্রমাণ করতে বলেছে, এটা এই কোশ্চেনটা এর আগের সেটটাতেও ছিল, বোঝা গেল। এরপরে যে কোশ্চেনটা বলেছে, কোনো প্রিজমের কোণ 60 ডিগ্রি এবং উপাদানের প্রতিসরাঙ্ক 1.33 হলে সীমাস্থ আপাতন কোণের মান কত। এখানে দেখবে থিওরিতে একটা আছে যে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য একটা ওখানে কোশ্চেন হয় প্রিজমের কোণের সীমাস্থ মান, আর প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপাতন কোণের যে সীমাস্থ মান তার রাশিমালা, এই দুটো তোমরা ভালো করে দেখবে। আর সেখানে দেখবে তোমার আছে যে সীমাস্থ আপাতন কোণের যে মান, সেই I যদি হয় বা I1 যদি হয়, তাহলে এখানে I সমান কত আসবে, এটা ছিল সাইন ইনভার্স অফ সাইন, এটা A ইন্টু রুট ওভার অফ কত মিউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস কত কসে। তাহলে এখানে দেখো সব যে ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুগুলো কত আমি বসিয়ে দিলাম, তাহলে আলটিমেট এখান থেকে এই যে অ্যান্সার, সেই অ্যান্সারটা চলে আসবে, বোঝা গেল। তোমরা একবার ক্যালকুলেটরে ওটা বসাবে। এরপরে যে কোশ্চেনটা আছে বলেছে পিএন সংযোগ ডায়োডের সম্মুখ ও বিপরীত বায়াসের ক্ষেত্রে VI বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করো। তাহলে এখানে দেখো এই একটা পিএন সংযোগ ডায়োডে যদি তোমার লেখচিত্র অঙ্কন করা হয়, তাহলে সেই লেখচিত্রটা কীরকম হয়, এরকম। এটা হচ্ছে তোমার কি ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াসের ক্ষেত্রে লেখচিত্র, আর এটা হচ্ছে কি রিভার্স বায়াসের ক্ষেত্রে লেখচিত্র। এটা টোটাল ভিডিও দেখবে আমি করে দিয়েছি তোমার সেমিকন্ডাক্টর যে চ্যাপ্টার, সেখান থেকেও তোমরা চাইলে দেখে নিতে পারো যে কিভাবে পিএন সংযোগ ডায়োডের সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াসের যে কাজ এবং সেখানে লেখচিত্রটা কিভাবে আসছে, ঠিক আছে। এবার যে কোশ্চেনটা আছে সেটা ভালো করে একটু পড়ো। বলেছে ট্রানজিস্টারে সবসময় নিঃসারক ভূমি সংযোগ এবং সংগ্রাহক ভূমি সংযোগ বিপরীত বায়াসে থাকে কেন। তাহলে এটা একটু কোশ্চেনটা লেখা আছে, ট্রানজিস্টারে সবসময় নিঃসারক ভূমি সংযোগ তোমার কি থাকে ফরওয়ার্ড বায়াসে, আর সংগ্রাহক ভূমি সংযোগ বিপরীত বায়াসে থাকে কেন, ঠিক আছে।
তাহলে দেখো এটা হচ্ছে এই বায়াস ব্যবস্থায় ট্রানজিস্টরের কি সক্রিয় অবস্থায় থাকে, মানে যদি তোমার নিঃসারক ভূমি ফরওয়ার্ড বায়াসে এবং সংগ্রাহক ভূমি বিপরীত বায়াসে থাকে, তাহলে তখন যে ট্রানজিস্টরটা আছে সেই ট্রানজিস্টরটা কীরকম অঞ্চলে থাকে? সক্রিয় অঞ্চলে। সক্রিয় অঞ্চলে যদি থাকে তাহলে তোমার কি হয়, এই কিছু সংখ্যক ইলেকট্রন নিঃসারক ভূমির যে অঞ্চল সেই অঞ্চল থেকে তোমার ভেদ করে তোমার ওই যে সংগ্রাহক আছে তাতে চলে যায়, আর সংগ্রাহক তাতে চলে গেলে তোমার প্রবাহের যে মান সে প্রবাহের মানটা কি বৃদ্ধি পায় এবং এখানে তোমার ওটাকে কি অ্যাম্প্লিফায়ার বা বিবর্ধক হিসেবে ব্যবহার করা হয়। ট্রানজিস্টরের বায়াসিং কাকে বলে? সে বায়াসিংয়ে দেখবে তোমার কিভাবে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তার টোটাল ভিডিও আমি করে দিয়েছি, সেখানে টোটাল থিওরি করা আছে, তোমরা ওইগুলো ভালো করে দেখবে। দেখবে যে কোনো একটা ট্রানজিস্টারে কীরকম হয়, এরকম দেখো ট্রানজিস্টার মানে তিনটে প্রান্ত থাকে এরকম, এটা হচ্ছে এমিটার, মাঝখানেরটা হচ্ছে কি বেস, আর এটা হচ্ছে কালেক্টর। এবার এটা যদি ধরো এনপিএন ট্রানজিস্টার হয় তাহলে এটা এন, এটা পি, এটা এন, তাহলে এই দুটো প্রান্তের মধ্যে কি তোমার ফরওয়ার্ড বায়াসে রাখা হয়, আর এই দুটো প্রান্তের মধ্যে তোমার কি করা হয়? রিভার্স বায়াসে রাখা হয়। বোঝা গেল? এটা হচ্ছে কি তোমার রিভার্স বায়াসে। তাহলে এখানে যেহেতু ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে মাঝখানের বেসটাকে ভেদ করেও কিছু তোমার ইলেকট্রন কি হয় এই কালেক্টরের দিকে কি চলে যায়, আর তখন কি সক্রিয় অঞ্চলে থাকে, আর এটাকে তোমার অ্যাম্প্লিফায়ার হিসেবে কি ব্যবহার করা হয়। ক্লিয়ার? এরপরের যে কোশ্চেনটা আছে, ন্যান্ড গেটের বর্তনী চিত্র অঙ্কন করে এবং সত্য সারণী লেখো। দেখো যে কোনো একটা ন্যান্ড গেট মানে কি, অ্যান্ড গেটের সঙ্গে একটা নট গেট লাগালে যেটা হয় সেটাকে তোমার বলা হয় কি ন্যান্ড গেট। তাহলে দেখো এখানে কি এটা একটা অ্যান্ড গেট আর এখানে লাস্টে গোল দেওয়া আছে, মানে এখানে একটা নট গেট লাগানো আছে। তাহলে অ্যান্ড গেটের আউটপুট আমরা জানি কি এবি হয়, আর তার শেষে যেহেতু একটা নট গেট লাগিয়ে দেওয়া আছে তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু কী হবে? এবি কমপ্লিমেন্ট বা এবি বার। এবার ন্যান্ড গেটের সত্য সারণী কী হবে দেখো এইটা। তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখো প্রথমে এ জিরো বি জিরো, তাহলে আউটপুটটা কী হবে? 1 হবে। এ জিরো হলে বি জিরো হলে এবি কত? 0, আর তার কমপ্লিমেন্ট মানে কত? 1 হয়ে গেল। তারপরে এ জিরো বি 1, তাহলে আউটপুটটা দেখো কত আসবে? 1। তারপরে এ 1 বি 0, এটা কত? 1। আবার দেখো দুটোই যখন এ হবে তখন কত? 0। কেন? কারণ এ 1 বি 1, তাহলে এবি কত? 1, আর তার কমপ্লিমেন্ট মানে কত হয়ে গেল? 0 হয়ে গেল। এরপরে আছে তোমার এমসিকিউ কোশ্চেন, পার্ট বি সেকশন 1। দেখো এমসিকিউ প্রথমটা আছে তড়িৎ প্রাবল্যের মাত্রা হলো। তাহলে দেখো তড়িৎ প্রাবল্যের মাত্রা তোমরা এইভাবে নির্ণয় করবে। আমরা জানি এফ এটা ইকুয়াল টু কী হয়? ই ইন্টু কিউ, অর্থাৎ তড়িৎ বল সমান কি? তড়িৎ প্রাবল্য ইন্টু কত? আধান। তাহলে এখান থেকে দেখো ই সমান কত আসবে? এফ বাই কিউ। এফ মানে কি? বল, তার মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার -2, আর কিউ মানে কি হয়? কিউ মানে হচ্ছে আই ইন্টু টি। তাহলে আলটিমেট দেখো এটা কী হবে? এম এল টি টু দি পাওয়ার -3, আই টু দি পাওয়ার কত? -1। তারপরে যে কোশ্চেনটা বলেছে, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের উপর এফ বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ হলে বল কত হবে? তাহলে দেখো আমরা জানি একটা তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে যে তড়িৎ প্রাবল্য ই তার রাশিমালা কী ছিল? 1/4πε0, এটা 2p বাই কত? আর কিউ। অর্থাৎ দেখো বাকি সব কিছু যদি ধ্রুবক থাকে তাহলে ই সমানুপাতিক কত? 1/r কিউ। তাহলে এইবার দেখো পরে কি দূরত্বটা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে দেখো এফ আর কিউ এটা সমান F1 ইন্টু 2r টু দি পাওয়ার কিউ, তার মানে 2 টু দি পাওয়ার 3 মানে কত? 8 হয়ে যাবে। তাহলে দেখো F1 এর ভ্যালু কত? F/8। অর্থাৎ আগে যে পরিমাণ বল কাজ করছিল, এই তড়িৎ প্রাবল্য কাজ করছিল বা তড়িৎ বল, এটা কী হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, এই 8 গুণ হয়ে যাবে 1/। ঠিক আছে? তাহলে আগে যেটা ছিল তার কত? 1/8 গুণ। ক্লিয়ার? এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, একটি ফাঁপা পরিবাহী গোলক কিছু আধান বহন করে, গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে বিভব কী হবে? অনেকগুলো অপশান আছে, তাহলে এটা মনে রাখবে বিভবটা ধ্রুবক হবে, আর ওই বিভবের চিহ্ন কী হবে? আধানের চিহ্নের অনুরূপ। কারণ আমরা জানি একটা এরকম যদি গোলক থাকে তাহলে আমরা দেখেছি যে গোলকে পৃষ্ঠে বিভব যা হয় ভিতরে প্রত্যেকটা বিন্দুতে বিভব কী হয়? তাই হয়। আর বিভব ভি, সেই ভি এর রাশিমালা কী ছিল? 1/4πε0
ইন্টু তোমার কী কত কিউ বাই আর, যেখানে আরটা হচ্ছে কি ব্যাসার্ধ। এবার আধানটা যদি প্লাস আধান হয় তাহলে এখানে প্লাস কিউ হবে, আর আধানটা যদি মাইনাস কিউ হয় তাহলে তখন কী হবে মাইনাস কিউ। তাহলে ওই জন্যে এখানে দেখো বলে দিয়েছে ধ্রুবক যার চিহ্ন আধানের চিহ্নের অনুরূপ। ধ্রুবক বলতে এই ভিতরের প্রত্যেকটা বিন্দুতে বিভব কী হবে একই রকম হবে, ওই জন্যে ওইটাকে সমবিভবযুক্ত বলা হয়। এরপরে কোশ্চেনটা বলেছে দেখো, একটি পরিবাহী তারের উপাদানের যে রোধাঙ্ক সেটা রো এবং তারটির প্রস্থচ্ছেদের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহগত যে তারটির একক আয়তনে ব্যয়িত ক্ষমতা কত। তাহলে দেখো আমরা জানি আর ইকুয়াল টু কত রো ইন্টু এল বাই এ, জে ইকুয়াল টু কত আই বাই এ। তাহলে দেখো আমরা জানি ক্ষমতা পি ইকুয়াল টু কত আই স্কোয়ার ইন্টু কত আর। এবার বাম দিক এবং ডান দিকে তুমি কি করো আই এ দিয়ে ভাগ করো, তাহলে এখানে দেখো আই স্কোয়ার আর বাই কত আই এ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইবার এখানে দেখো আই স্কোয়ার বাই কত, এখানে আই এ থাকলো, এখানে দেখো সরি আই এন এটা এল এ দিয়ে ভাগ করো। ঠিক আছে, এইবার এখানে ডান দিকে যেটা আছে সেখানে আরের জায়গায় তুমি মানটা বসাও, আরের জায়গায় কত রো ইন্টু এল বাই এ। তাহলে এখান থেকে দেখো এল এল কেটে গেল, আর এটা দেখো আই স্কোয়ারে আসছে, তাহলে আই বাই এ পুরোটা স্কোয়ার ইন্টু এখানে কত রো, এবার এইটা মানে কত জে, তাহলে জে স্কোয়ার ইন্টু কত রো হবে। ঠিক আছে, দেখো এখানে এটা এল হবে আই না এটা, কারণ আমরা জানি এখানে বলেছে একক আয়তনে ব্যয়িত ক্ষমতা, তার মানে আমরা কি আয়তন দিয়ে ভাগ করে দিলাম। তার মানে কি লম্ববৃত্তাকার চোঙ তার আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল ইন্টু কি দৈর্ঘ্য, তাহলে সেটাই আমরা বসিয়েছি। তাহলে আলটিমেট কত আসবে জে স্কোয়ার ইন্টু রো। এরপরে কোশ্চেনটা বলেছে যে বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত, মানে মিশ্র সমবায় যদি থাকে তাহলে বহির্বর্তনীতে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত হচ্ছে বহির্বর্তনীর তুল্য রোধ আর ব্যাটারির অভ্যন্তরীণ রোধটা যদি কী হয় সমান হয়, অর্থাৎ দেখবে এরকম ছিল এম আর এটি ইকুয়াল টু কত এন আর। ঠিক আছে, এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার শর্ত। তারপরে কোশ্চেনটা কি বলেছে, দুটি সমান্তরাল তারের মধ্য দিয়ে একই অভিমুখে সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, পরিবাহী দুটির মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলে এবং দ্বিগুণ করলে ওদের মধ্যবর্তী ক্রিয়াশীল যে আকর্ষণ বল সেটা কত হবে। দেখো এটা আমরা থিওরিতে দেখেছি যে দুটো তারের মধ্য দিয়ে যদি একই অভিমুখে কারেন্ট যায় তাহলে তারা পরস্পরকে কী করে আকর্ষণ করে, আর একক দৈর্ঘ্যের উপরে যে ক্রিয়াশীল বল সে বল কত μ0/4 2 I1 I2 বাই কত আর। এবার এখানে জানতে চেয়েছে যে দূরত্বটা যদি কী করা হয় দ্বিগুণ করা হয়, তাহলে দেখো 2 আর হয়ে গেল, তাহলে আলটিমেট এটা সমান কত F/2, অর্থাৎ আগে যা বল কাজ করছিল তার কী হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যে কোশ্চেন দেখো বলেছে বি মানে সুষম চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে অবস্থিত এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তকার কুণ্ডলীর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ হলে কুণ্ডলীর উপর ক্রিয়াশীল টর্ক, তাহলে টর্ক টাউ ইকাল টু কত হবে আই ইন্টু বি ইন্টু কত এ। আর যদি এন সংখ্যক পাক থাকে তাহলে তখন কি হবে এন আই বি এ। বুঝে গেল, এটা ফর্মুলা মনে রাখবে। আর যারা এটা প্রমাণটা এখনও জানো না তোমাদেরকে বলবো এটা প্রমাণটা দেখবে, এটাও আমার ইউটিউবে টোটালটা কমপ্লিট করে দেওয়া আছে। এই চ্যাপ্টারটা তড়িৎ চুম্বকত্ব পদার্থের চুম্বক ধর্ম টোটালটাই করে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকেও দেখতে পারো। তাহলে যদি এন সংখ্যক পাক থাকে টাউ ইকাল টু ফর্মুলা কী হয় BINA, বিনা। বোঝা গেল। এরপরে কোশ্চেনটা আছে তড়িৎ প্রবাহ মাত্রা স্থির রেখে কোনো বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে। তাহলে আমরা জানি একটা বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি সমান কত μ0 I বাই কত 2r। এবার সব কিছু ঠিক রেখে ব্যাসার্ধটা যদি কী করা হয় অর্ধেক করা হয়, অর্থাৎ দেখো r/2, তাহলে আলটিমেট দেখো তোমার ইকুয়েশনটা কী হয়ে যাবে এইটা, অর্থাৎ আগে যা ছিল তার কী হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে। এরপরে যে কোশ্চেনটা বলেছে কাঁচ নির্মিত একটি সমতল অবতল লেন্সের যার প্রতিসরাঙ্ক বলে দিয়েছে, বক্রপৃষ্ঠের বক্রতা ব্যাসার্ধ বলে দিয়েছে, লেন্সের ক্ষমতা কত হবে। তাহলে দেখো আমরা জানি লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি হয় তাহলে 1/f সমান
মিউ মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু, এটা জানি। এবার একটা কি বলেছে সমতল, তাহলে সমতল যদি তোমার দর্পণ হয় তাহলে তার ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কত অসীম হয়, আর আরেকটার কত বলে দিয়েছে 50। তাহলে আলটিমেট দেখো তোমার 1/f সমান -1.5 -1 ইন্টু 1/50। আর আমরা জানি ক্ষমতা পি সমান কত 100/f, তাহলে -100/f এর 1/f এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলে তোমার এটার অ্যান্সার কত আসছে -1 ডায়াপ্টার। ঠিক আছে। তারপরে কোশ্চেনটা আছে দুটি সুসংগত একবর্ণী আলো গঠনমূলক ব্যতিচার সৃষ্টি করে যখন তাদের মধ্যে দশা পার্থক্য হয়। তাহলে এটা ছিল দেখবে তোমার গঠনমূলক ব্যতিচারের মধ্যে শর্ত হচ্ছে যে পথ পার্থক্য যদি হয় 2n ইন্টু কত λ/2, অর্থাৎ λ/2 এর কি জোড় গুণিতক যদি হয় তাহলে তখন কি হয় তোমার গঠনমূলক ব্যতিচার হয়। তাহলে গঠনমূলক ব্যতিচারের এইটা হচ্ছে কি তোমার পথ পার্থক্য। আর আমরা জানি দেখো দশা পার্থক্য সমান কি হয়, দশা পার্থক্য সমান 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে 2π/λ ইন্টু 2n ইন্টু কত λ/2, তাহলে এটা কেটে গেল, λ কেটে গেল, তাহলে 2πn। এবার n এর ভ্যালু যদি ধরো 1 হয় তাহলে 2π একটা হবে। তাহলে এখানে যেটা আছে সেখানে হবে যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য সেটা কত 2π। বোঝা গেল। এরপরে যে কোশ্চেনটা বলেছে সেটা হচ্ছে আলোর সমবর্তনের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। তাহলে এটা মনে রাখবে, আলোর যখন সমবর্তন হয় তখন আলোর যে কম্পাঙ্ক সেটা কি ধ্রুবক থাকে। এরপরে কোশ্চেনটা বলেছে যে 10101 এই যে বাইনারি নাম্বার বা দিক সংখ্যা এটাকে দশমিকেতে কি কনভার্ট করতে হবে। তাহলে দেখো টোটাল কটা আছে, 5টা নাম্বার আছে। তাহলে এটা সমান কি 1 ইন্টু 2^4 প্লাস 0 ইন্টু 2^3 প্লাস 1 ইন্টু 2 স্কোয়ার প্লাস 0 ইন্টু 2^1 প্লাস 1 ইন্টু 2^0। এটার আর একটাও প্রসেস আমি বলেছিলাম, এটা 1, এটা 2, এটা 4, এটা 8 আর এটা কত 16 দিয়ে জিরোগুলো বাদ দিলে যোগ করলে যেটা হবে। তাহলে দেখো এটা কত 16 আর 4 20 আর 1 21, তাহলে এখানে আলটিমেট দেখো অ্যান্সারটা 21 করা আছে। তারপরে বলেছে পি টাইপ অর্ধপরিবাহী গঠন করতে কোন মৌলকে সুনিয়ন্ত্রিতভাবে ডোপিং করা হয়। তাহলে পি টাইপ মানে তোমার ত্রিযোজী মৌল মেশাতে হবে, ত্রিযোজী মৌল মানে বোরন। আর যদি এন টাইপ করতে হয় তাহলে তখন কি করতে হয় পঞ্চযোজী মৌল ডোপিং করতে হয়, যেমন কি এটা হচ্ছে তোমার আর্সেনিক, পঞ্চযোজী একটা মৌল। এরপরে কোশ্চেনটা বলেছে ন্যান্ড গেটের দুটি ইনপুটকে যুক্ত করলে কোন গেট তৈরি হবে। তাহলে দেখো একটা ন্যান্ড গেট, তার দুটো ইনপুটকে যুক্ত করে দিয়েছি, তার মানে আউটপুটে কী হবে এবার হয়ে যাবে, কারণ এবার মানে দেখো কি নট গেট হয়ে গেল। এরপরে তোমার 1 নম্বরের যে এক কথায় উত্তর সেই কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেনটা আছে শূন্যস্থানে 1 কুলম ধনাত্মক আধান থেকে কত সংখ্যক বলরেখা নির্গত হবে। তাহলে নির্গত বলরেখার সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে কিউ বাই কত এপসাইলন নট। তাহলে এখানে কিউ এর ভ্যালু কত বলেছে 1 কুলম, তাহলে নির্গত বলরেখার সংখ্যা 1/ε মানে 8.85 ইন্টু 10⁻⁻12, তাহলে এত হবে অ্যান্সার। তারপরে কোশ্চেনটা বলেছে কোনো আহিত কণা স্থির অবস্থায় থাকলে তার উপর ক্রিয়াশীল চুম্বক বলের মান কত। আমরা দেখো জানি চুম্বক বল Fm, এটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে যেহেতু এখানে আধানটা স্থির অর্থাৎ ভি এর ভ্যালু কত 0, তাহলে আলটিমেট দেখো যে চুম্বক বলটা কাজ করছে সেই চুম্বক বলের ভ্যালু কত হবে 0 হবে। আর কখন 0 হয় যদি চুম্বক ক্ষেত্রে সমান্তরালে যায়, মানে এখানে থিটার ভ্যালু যদি 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু যখন 0 হবে তাহলে তখনও দেখো চুম্বক বল Fm সেটা কত 0। ক্লিয়ার। তারপরে বলেছে ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ছিদ্র থেকে পর্দার দূরত্ব বাড়ানো হলে ঝালর প্রস্থ কীরূপ হবে। দেখো আমরা জানি ইয়ংয়ের দ্বিরেখাছিদ্র পরীক্ষায় ঝালর প্রস্থ y, এটা ইকুয়াল টু ডি ল্যামডা বাই কত 2d। এবার এখানে ক্যাপিটাল ডিটা হচ্ছে কি পর্দার মধ্যে মানে আলোক উৎস এবং পর্দার মধ্যে দূরত্ব। এবার এখানে বলেছে ছিদ্র থেকে পর্দার দূরত্ব যদি বাড়ানো হয় তাহলে যদি ডি বৃদ্ধি পায় তাহলে ঝালর প্রস্থ কী হবে বৃদ্ধি পাবে। তারপরে কোশ্চেনটা আছে আলোর সমাবর্তন সংক্রান্ত
ব্রুস্টারের সূত্রটি লেখো। তাহলে আলোর সমাবর্তন সংক্রান্ত ব্রুস্টারের সূত্র হচ্ছে ট্যান আইপি সমান কত মিউ, অর্থাৎ সমাবর্তন কোণের ট্যানজেন্টের মান তোমার সংখ্যাগতভাবে ওই মাধ্যমের যে প্রতিসরাঙ্ক তার সঙ্গে সমান হবে। এইটা হচ্ছে ব্রুস্টারের সূত্র এবং এটার যে প্রমাণ, অর্থাৎ ব্রুস্টারের সূত্র ট্যান আইপি এটা সমান মিউ, এটা তোমাকে প্রমাণ করতে বললো। তাহলে এই প্রমাণটাও খুব ভালো করে তোমরা দেখে রাখবে, কারণ এটা পরীক্ষার জন্যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপরে এই তোমার প্রশ্ন অ্যান্সার সিরিজ শেষ হয়ে গেলে প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদেরকে আমি সাজেশন দিয়ে দেবো, দিয়ে ওই কটা তোমরা ভালো করে দেখলেই ওখান থেকে একবারে ফুল নাম্বার পেয়ে যাবে। বুঝে গেল? তাহলে এখানে আগে মোটামুটি কয়েকটা সেট কমপ্লিট করে নিই, তারপরে ওইটা শুরু করব। তাহলে এর আগে একটা আর মানে দুটো ভিডিওতে একটা হয়েছিল, আর পরের দুটো ভিডিওতে আবার ধরো 2 নাম্বার যেটা সেই 2 নাম্বারটা কমপ্লিট হয়ে গেল। তাহলে 1 নাম্বারটা হলো 2 নাম্বার, এরপরে তোমার 3 নাম্বারের যে সেট সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো এবং তোমাদের যে ফ্রেন্ড তাদেরকে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।